ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সোনিয়ার মৃত্যুর 2 ঘন্টা আগে জ্ঞান ফিরছিল। এরপর তার মৃত্যু হয় গলা চেপে ধরায়। এখন হাসপাতালে ছিলেন আপনি আর সোনিয়ার বাবা মা। আর সোনিয়ার মৃত্যুর 15 মিনিটের আশেপাশে আপনি সোনিয়ার কেবিনে গিয়েছিলেন। সেটা আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছি। তবে গলায় যে হাতের ছাপ, সেটা কোনো নারীর না, একজন পুরুষ। তাই আপনার উপর উঠে আসা সন্দেহের তীরটা সরে গেছে। এখন কে এই খুনটা করেছে বেশ ধোঁয়াশায় আছে। আরাফ সাহেব সে মুহূর্তে হসপিটালে যাননি, আর সোনিয়ার বাবা মা হসপিটালের করিডোরে বসেছিল। আয়শা অফিসার নাহিদের কথা শুনে বলে উঠল, আমি যখন গিয়েছিলাম তখনও সোনিয়ার জ্ঞান ছিল না। প্রতিদিন ওকে একবার দেখার সুযোগ আমি পেতাম। এটা রোজকার ঘটনা ছিল। আর সবচেয়ে বড় বিষয় হলো, ওর জ্ঞান ফেরার বিষয়টা ডাক্তার আমাদের কাউকে জানায়নি। 2 ঘন্টা একটা মানুষের জ্ঞান ছিল আমরা জানিই না, কোনো ডাক্তার টেরই পায়নি। বিষয়টাতে খটকা আছে। যাই হোক, আপনারা তো এবার নিশ্চিত সোনিয়ার প্রাণ আমাদের কারো মাধ্যমে যায়নি, গেলে বাইরের কেউ নিয়েছে। দয়া করে এবার একটু ইনভেস্টিগেশনটা করুন ভালো করে। এতে যদি আসল খুনি ধরা পড়ে যায়, আমি নিজেও প্রাণ সংশয়ে আসি, কারণ সোনিয়াকে না, তারা আমাকে খুন করতে এসেছিল। অফিসার নাহিদ ঘরের আশপাশ ভালো করে অবকলন করে আয়েশার কথার কেবল হুঁ উত্তর দিয়ে চলে গেলেন। এদিকে লতা আয়েশার কাছে আসলো। আয়েশার পাশে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, একটা কথা বলতে যাচ্ছিলাম। আয়েশা লতার দিকে তাকিয়ে অভয় দিয়ে বলল, যখন যা ইচ্ছে বলতে পারো, অনুমতি নেওয়ার দরকার নেই। আর আমাকে ম্যাডাম বলো না। ম্যাডাম শব্দটা আমার খুব খারাপ লাগে। সোনিয়া ডাকতো, ওর কথা মনে পড়ে যায়। এভাবে কেউ ডাকলে আমার অস্বস্তি হয়। আমাকে তুমি আপু বলে ডাকবে। যাই হোক, কী বলতে চেয়েছিলে বলো এবার। লতা মাথা নিচু করে বলল, ম্যাডাম। আয়েশা লতার কথা আবারও থামিয়ে দিয়ে লতাকে বলল, আপু বলো। আয়েশা মাথা ঝাঁকিয়ে বলল, আপু, স্যার আপনাকে ভীষণ ভালোবাসে। না চাইতো আপনার কথাগুলো কানে চলে এসেছিল। আপনি স্যারকে ভুল বুঝছেন। স্যার আমাকে যখন চেন দিয়েছিল তখন বলেছিল এটা আপনার মায়ের চেন। এই চেনের জন্য আপনার ভীষণ খারাপ করতে দেখেছিলেন তিনি। তাই তিনি চেনটা যে দোকানে সুজন বিক্রি করে দিয়েছিল সেই দোকান থেকে কিনে রেখেছিল আপনাকে সারপ্রাইজ দিবে বলে। কিন্তু আপনি তো স্যারকে অনেক বড় ভুল বুঝলেন। লতার কথা শুনে আয়েশা চুপ হয়ে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। এত বড় বোকামি কি করে করলো সে? তার মাথায় ইতিবাচক বিষয় না এসে নেতিবাচক বিষয় কি করে এলো? যদিও নেতিবাচক বিষয়টা ঘটেছে, সেখানে ভালো চিন্তা মাথায় আসা দুষ্কর। তার স্তব্ধতা কাটে লতার কণ্ঠে। লতা বলে উঠল, আপু কিছু হয়েছে? আয়েশা নিজেকে স্বাভাবিক করে বলল, না, তেমন কিছু না। আজকে ফ্রিজ থেকে গরুর মাংস আর চিংড়ি মাছ বের করো। আমি গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। তোমার স্যার এটা খুব পছন্দ করেন। লতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে চলে যায়। আয়েশা সরাসরি নিজের ঘরে চলে গেল। ফোনটা হাতে নিয়ে আরাবকে কল দিল। প্রথমবার কল রিসিভ হয়নি, তবে দ্বিতীয়বার কল হতে আরাব রিসিভ করলো। আরাব হ্যালো বলতে আয়েশা বলে ওঠে, দুপুরে বাসায় এসে খেয়ে যাবেন, আমি রান্না করে রাখবো। আর অফিসার নাহিদ এসেছিল ইনভেস্টিগেশনের নতুন মোড় জানিয়ে গেলেন। আমাদের এতে ভয় নেই, কারণ তিনি বুঝতে পেরেছেন আমরা এতে জড়িত না। আর এখন অশান্তি বয়ে গেছে, স্বাভাবিক জীবনযাপনও ভুলতে বসেছি। তাই পেছনে কালো সব অতীত বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনি একটু কষ্ট করে দুপুরে আসবেন, আমি আপনার পছন্দের রান্না করে রাখবো। আরাব কেবল আচ্ছা উত্তর দিল, এরপর কলটা কেটে দিল। আরাবের এই গা ছাড়া ভাবটা আয়েশাকে একটু কষ্ট দিল। সে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর সরাসরি চলে গেল রান্নাঘরে। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস, চিংড়ি দিয়ে কচুরলতি, সে সাথে পাতলা ডাল, ডালে হালকা বোম্বাই মরিচ দিয়েছে। রান্না থেকে বেশ সুঘ্রাণ বের হচ্ছে। যদিও আয়েশা এর আগে আরাবের জন্য অনেক রান্না করেছে, তবে আজকে তার মুখটা ভীষণ ধুকপুক করছে। অসুস্থ একটা অধ্যায় থেকে সুস্থ অধ্যায় ফিরে আসার সাক্ষ্য মনে করছে আজকের দিনটাকে। রান্না শেষ করে গোসল করে নিল। তারপর দেওয়ালে টাঙানো তৃষ্ণার ছবির সাথে মতো নিজেকে সাজালো। দেওয়ালের ছবিটায় যদিও ব্লাউজবিহীন ছিল, কিন্তু সে ব্লাউজ পরেছে। নীল শাড়ি, কালো ব্লাউজ, চুলগুলো লম্বা বিনুনি, কপালে কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। এরপর শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। ভীষণ ভয় লাগছে তার। সে আরাপের রুমে গিয়ে ছবিটাকে দেখতে লাগলো, আবার নিজেরকে
দেখতে লাগলো আয়নায়। ছবির সাথে নিজেকে মেলানোর অনেক চেষ্টা করছে সে। এক পর্যায়ে সে লতাকে ডেকে জিজ্ঞাসা করলো, বলতো লতা, ছবির মতো আমাকে লাগছে কি না? লতা আয়েশার সাজগোজ অবস্থায় প্রথম দেখলো। আয়েশা এমনিতে অনেক সুন্দর, সাজগোজে আয়েশাকে আরও বেশি সুন্দর লাগছে। সে আয়েশার দিকে তাকে হালকা গলে বলল, আপনি ছবির থেকেও সুন্দর আপু। লতার কথায় আয়েশার কিছুটা স্বস্তি হচ্ছে। সে আরবের জন্য অপেক্ষা করছে। লতার সাথে কথা বলতে বলতে কলিং বেল বেজে উঠল। আয়েশা দৌড়ে গেল। দৌড়ে খুলে দরজা খুলতে আরব ঘরে ঢুকলো। প্রথমে আয়েশার দিকে আরবের নজর না গেলেও পরে যখন সোফায় বসে জুতো খুলছিল তখন আয়েশার দিকে আরবের নজর ছিল। তার কল্পনা করা চরিত্রের মতো আয়েশা সেজে আসছে। যদিও তাকে ভীষণ সুন্দর লাগছে, তবে সে চায় না আরবের জন্য এত কিছু করুক। সে যেমন তেমনই আরব তাকে পছন্দ করে। চাকচিক্য এনে তার পছন্দসই হওয়ার কোনো ইচ্ছে আরবের নেই। সে আয়েশাকে ডেকে বলল, আয়েশা, তোমাকে অনেক সুন্দর লাগছে, তবে কখনো কারো মনের মতো হওয়ার চেষ্টা করো না। দুনিয়া কারো মনের মতো হওয়া যায় না। যে তোমার, সে তোমাকে সবভাবে মেনে নেবে। তুমি যেমন আমার কাছে, তুমি তেমনই সুন্দর। আমার জন্য তোমাকে পরিবর্তন করতে হবে না, তবে নিজের জন্য নিজেকে পরিবর্তন হতে বাধা নেই। তোমার জন্য আজকে একটা গুড নিউজ আছে। আমি তোমাকে কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করেছি। শহরের অনেক ভালো একটা প্রাইভেট কলেজ। পরশু তোমাকে অ্যাডমিট করাতে নিয়ে যাব। ওই জায়গায় পরিবেশ গ্রামের মতো না। তাই তুমি চেষ্টা করবে ওদের সাথে তাল মিলিয়ে চলার। কোনো সাহায্যের দরকার হলে আমাকে বলবে, আমি করে দিব। আরবের কথা শুনে আয়েশা হেসে মাথা নাড়ল। তারপর নম্র গলায় বলল, আপনার জন্য আপনার পছন্দের সব রান্না করছি। ফ্রেশ হয়ে খেতে আসুন। আরব জুতোগুলো খুলে সরাসরি ফ্রেশ হয়ে খেতে চলে গেল। তারপর খাবার খেতে ড্রয়িং রুমে আসলো। ততক্ষণে আয়েশা খাবার গুছিয়ে ফেলেছে। পছন্দের সব খাবার দেখে আরবের মনটা খুশি হয়ে গেল। আরবের মতে তার মতো মানুষের মন জয় করার জন্য মজার মজার রান্নাই যথেষ্ট। সে একটু পেটুক স্বভাবের, খেতে ভীষণ ভালোবাসে। আয়েশা আরবের পাতে খাবার দিয়ে পাশেই বসে আছে। আরব আয়েশাকে বসে থাকতে দেখে নিজে একটা প্লেট নিয়ে খাবার পাততে লাগলো। আয়েশা অবাক হয়ে আরবকে জিজ্ঞেস করলো, আর একটা প্লেটে খাবার নিচ্ছেন কেন? তুমিও খাবে আমার সাথে। তোমাকে ভালো রাখার ওয়াদা করেছিলাম। তোমাকে এখানে আনার পর এত ধকল গেল যে তোমার দিকে নজর দেওয়াই সময় হয়ে ওঠেনি। অনেকটা সময় পার করে ফেলেছি আয়েশা। 3টা মাস কেটে গেল, অথচ মনে হচ্ছে এই তো কয়েকদিন হলো। যাক যা হয় ভালো হয়। আর আমরা এখন থেকে শত্রু শত্রু না খেলে খুব ভালো বন্ধু হতে পারি, কি বলো? আয়েশা হেসে উত্তর দিল, আপনি যা বলেন। এরপর দুজনে খেয়ে নিল। আরাব খাওয়া শেষ করে আয়েশাকে বলল, রান্না অনেক মজা হয়েছে। অনেক দিন পর ভালো করে খেলাম। অফিসার নাহিদের সাথে কথা হয়েছে, কে তোমাকে মারতে চেয়েছিল তারা সেটা খোঁজ নিয়ে তদন্ত করবে। আর সন্ধ্যায় তৈরি হয়ে থেকো, তোমাকে একজনের সাথে পরিচয় করে দিব। মানে তোমাকে নিয়ে বের হবো, ওকে? আয়েশা শুধু মাথা নাড়ল। তার ভীষণ ভালো লাগছে। আরাব তাকে আস্তে আস্তে মেনে নিচ্ছে এটা দেখে। আরাব চলে গেলে পুনরায় অফিসে, আর আয়েশা বসে আছে বাসায়। আরাব অফিসে যাওয়ার পথে বারবার অনুভব করতে লাগলো কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে তেমন কাউকে তার সন্দেহ হচ্ছে না। বেশ দ্বিধায় নিয়ে সে গাড়ি করে অফিসে গেল। অফিসে গিয়ে নিজের রুমে বসে কাজ করতে করতে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ করে আরাব কারো হাতের স্পর্শ পেয়ে চকিয়ে তাকালো আর কিছুটা হতভম্ব হয়ে গেল। টিনা এসেছে তার রুমে, তার উপর কোনো অনুমতি না নিয়ে। টিনা মেয়েটাকে একসময় আরাব খুব পছন্দ করেছিল, বিয়ে করতে চেয়েছিল। এরপর বিয়ের দিন মেয়েটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়। সেখান থেকে বেশ কয়েক বছর পর বিবাহ বিচ্ছেদ হয়ে আরবের কাছে সাহায্য চাইতে আসে। তখন আরব তাকে তার কোম্পানিতে একটা চাকরি দেয়। তিনার এমন কাণ্ড দেখে আরব কিছুটা রাগি গেলে বলল, তিনা, আমার রুমে অনুমতি ছাড়া অফিসের কোনো স্টাফের প্রবেশ নিষেধ। অফিসের নিয়ম ভঙ্গ করো না। আর এইভাবে আমার রুমে ঢুকে আমার গায়ে হাত দেওয়া অভদ্রতা মনে করি আমি। এরকম আর যেন না দেখি। টিনা মাথা নুইয়ে ফেলল। জীবনে একটা ভুল আরাপের থেকে তাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। মাথা নুয়ে নিচু গলায় বলল, একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য এসেছিলাম। এসে অনেকক্ষণ দরজা নক করছি, একদম সাড়া শব্দ ছিল না। কিছুটা ভয় পেয়ে রুমে প্রবেশ করি, ভেবেছিলাম জ্ঞান হারিয়েছেন, আর সেজন্য কপালে হাত দেওয়া। আপনি প্লিজ নেগেটিভ নিবেন না স্যার। আরাব নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, এরপর যদি আমি মারা যাই তারপর তুমি
অনুমতি ছাড়া প্রবেশ করি না। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছ। তিনার ভীষণ কান্না পাচ্ছে, তবে এ চাকুরি ছাড়া তার পক্ষে সম্ভব না। আরবের দয়া নিয়েই তাকে বাঁচতে হবে। তার একটা মেয়ে আছে, সেই মেয়ে এবং তার বাবা মার ভরণ পোষণের দায়িত্ব তার। আর সেজন্য এই চাকরিটা তার ভীষণ প্রয়োজন। আর চাইলেও সে এ শহরে নতুন চাকরি পাওয়া যায় না। যোগ্যতা থাকলেও মানুষ চাকরির পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে যায়, কিন্তু চাকরি মেলে না। তিনা নিজের কান্না আটকে জবাব দিল, জি স্যার, বুঝেছি। এরপর কিছুক্ষণ চুপ থেকে আরব বলল, শুনেছি আপনি বিয়ে করছেন, ঘটনা কি সত্যি? কানে শোনা, তাই জিজ্ঞাসা করা। প্রশ্নটাকে নেগেটিভভাবে নেবেন না, ব্যক্তিগত প্রশ্ন যদিও, তারপরে জিজ্ঞাসা করে ফেললাম, তবে যে মেয়েটাকে বিয়ে করলেন, সত্যি সে মেয়েটা ভাগ্যবতী বলেই আপনাকে পেয়েছে? আপনার মতো হীরা পেয়ে আমি একটা সময় মূল্যায়ন করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। বিষয়টা ইদানিং খুব পীড়া দেয়, কৌতূহল থেকে মূলত প্রশ্ন করা। যদি ভুল হয় ক্ষমা করবেন। আরব বেশ স্বাভাবিক গলায় উত্তর দিল, হ্যাঁ করেছি। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি বলা যায়, যার বয়স বেশি না, 17 হবে। ভালোবাসতে শুরু করছি সবে। মেয়েটা ভীষণ ভালো, একটু কথা বেশি বলে, একটু বেশি ওভার থিঙ্কিং, তবে গুণ আছে মাশাআল্লাহ। অবশ্যই এই বয়সে মেয়েদের এমনই হবে, এটাই স্বাভাবিক। আর সে সাথে আমাকে ভীষণ ভালোবেসে, সেটা বোঝা দেয়। আমার স্ত্রীর নাম আয়েশা। দেখো, যা হয় ভালোর জন্য। সেদিন তুমি আমাকে বিয়ে করলে আমার যথার্থ মর্ম তুমি বুঝতে না, কিন্তু আজ যে মেয়েটাকে আমি বিয়ে করছি, সে মেয়েটা আমার মর্ম বুঝে। সে বুঝে তার জীবনে আমার কতটুকু গুরুত্ব। যাই হোক, একদিন তোমার বাচ্চাকে নিয়ে আয়েশার সাথে দেখা করে যেও। ওর রান্নার হাত অনেক ভালো। আর কিছু বলার থাকলে বলতে পারো, না হ্যাঁ আসতে পারো। তিনার চাপা একটা কষ্ট হচ্ছে, নিজের ভুলের মাসুল দিতে দিতে সে ক্লান্ত। চাপা গলে বলল, না স্যার, কিছু বলার নেই, পরে কথা হবে। আমি মমিনকে দিয়ে কাজের সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, তিনি সব বুঝিয়ে দিবেন, আসলাম। বলেই তিনা রুম থেকে বের হয়ে গেল। এদিকে আয়েশা ঘরে বসে বসে বারবার ঘড়ি দেখছে, কখন যে সন্ধ্যা হবে আর সে বের হবে, সে চিন্তায় তার মাথায় ঘুরছে। লতা তার পাশে আয়েশার অস্থিরতা দেখে বলল, আপু এত অস্থির হচ্ছেন কেন? আপনি একটু বিশ্রাম করুন। আয়েশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আজকে আমার অস্থিরতা যাবে না। আচ্ছা লতা, কি পরে যাব? কোন কালারের জামাটা পরলে আমাকে ভালো মানাবে? আরবের পাশে লতা হেসে জবাব দিল, আপনি সুন্দর মাশাআল্লাহ, আপনাকে সব কালারের জামাতে সুন্দর লাগবে, একটা পরে গেলে হয়। তবে আজকে যেহেতু প্রথম বের হচ্ছেন, লাল কালারের পরুন। নতুন বউদের লাল যে কোনো জিনিস খুব মানায়, আপনাকে ভীষণ মানাবে, পারলে শাড়ি পরুন। আয়েশা লতার কথা শুনে মুখ কালো করে বলল, আমার কোনো লাল জামা নেই আর লাল শাড়ি নেই। যে কয়টা জামা আছে সেগুলো অন্যের কালার, এর মধ্যে যে কোনো একটা কালার চুজ করে দাও। লতা আলমারি ঘেটে পার্পলের একটা জামা বের করলো, এটাতে মানাবে, এটা পরতে পারেন। আর আপু, আপনি সত্যিই খুব সুন্দরী একটা মেয়ে, যা পরবেন তাতেই আপনাকে ভীষণ মানাবে। আয়েশা লতার হাত থেকে জামাটা নিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। আয়নার সামনে যেতে তার দুঃখগুলো আয়নায় ভেসে উঠল। নিজের বাবা সোনিয়ার কথা তার ভীষণ মনে পড়তে লাগলো। সোনিয়ার সাথে কেবল 2 দিনের পরিচয় ছিল, তবুও সে অল্প পরিচয়ে আয়েশার পুরো মন দখল করে রেখেছে। আয়েশার চোখ টলটল করছে। সে নিজেকে সামলে নিয়ে কাপড়টা ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিল, তারপর হালকা সেজে আরাবের জন্য অপেক্ষা করতে লাগলো। আরাব আসলে সন্ধ্যায়। আয়েশাকে দেখে আরাব চোখ ফেরাতে পারছে না। আয়েশার প্রতি সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। সে সাথে একটা অজানা আশঙ্কা তাকে জেঁকে ধরছে। আয়েশা এখন অল্প বয়সী, তাই আবেগটা তার ভীষণ কাজ করে। তার উপর বাইরের দুনিয়া সম্পর্কে তার জ্ঞান কম, সেজন্য আরাবকে তার কাছে সব কিছুই মনে হবে। কিন্তু যখন বুঝতে শিখবে, বাইরের দুনিয়া সম্পর্কে জানবে, পড়ালেখা করে উচ্চশিক্ষা গ্রহণ করবে, তখন আরাবকে তার ভালো লাগবে না। ও লাগে না, বা লাগতে পারে। আর্যমন তাকে ছেড়ে চলে গেছে। এরপর তিনার বিয়ের দিন পালিয়েছে। মানুষ এ নিয়ে আড়ালে অনেক কথা বলে, এটা বোঝা যায়। কিন্তু এখন যদি আয়েশাও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, একটা মানুষ তার সামনে কথা বলতে পিছপা হবে না। নিজেকে এভাবে অপমানিত হতে সে কখনোই দেখতে পারবে না। আরব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। আয়েশা মোলায়েম গলায় সুরে আরবের ভাবনায় ছেদ পড়ে। আয়েশা বলে উঠলেন, কি ভাবছেন? আরব নিজেকে স্বাভাবিক করে আয়েশাকে উত্তর দিল, তেমন কিছু না, চলো আমার সাথে। আয়েশা বের হলো, গাড়ির সামনের সিটে এসে বসলো। আবার আরব গাড়ি ড্রাইভ করছে। আয়েশা বলে উঠল, এটা কি
হিপনোটাইজের প্রভাব? না মানে এর আগে তো এভাবে আমরা গাড়ি করে যাচ্ছিলাম না, পরে জানতে পারি এটা হিপনোটাইজ। এখন কি সেরকম কিছু নাকি? আয়েশার কথা শুনে আরাপ জোরে হেসে দিল। আরাপের এই প্রাণ উচ্ছ্বাস হাসিটা আয়েশার মন কেড়ে নিল। আরাপকে সে এভাবে কখনো হাসতে দেখেনি। আরাপ বেশ কিছুক্ষণ হেসে উত্তর দিল, আমি ওইসব ছেড়ে দিয়েছি, সে কারণে ওইসব করছিলাম সেটা ঘটে গিয়েছে। বিয়েটা তো করেই ফেলেছি, তাহলে আর ওইসব হিপনোটাইজ শিখে কী লাভ? আচ্ছা আশা, কখনো যদি এমন হয় এক পাশে আমি আর এক পাশে তোমার কেরিয়ার, কাকে বেছে নেবে? আয়শা উত্তর দিল, আমি আপনাকে বেছে নেব। এরপর আপনাকে বুঝিয়ে কেরিয়ারটা আপনাকে সাথে নিয়ে করব। আমার জীবনে দুজনে গুরুত্বপূর্ণ, আপনি এবং কেরিয়ার। কারোর জন্য কাউকে বাধা দিব না। আরাপ আয়েশার দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় উপস্থিত বুদ্ধি ভালো। আরাপ গাড়ি চলতে লাগলো। রাতের শহরে ঝলমল আছে, চারদিকে চাকচক্যের বেড়াজাল। আয়েশার কাছে এসব কিছুই নতুন। চারিপাশে বিস্ময় নিয়ে তাকিয়ে কেবল দেখছে। এত বড় বড় অট্টালিকা সামনে থেকে সে কখনো দেখেনি। আজকে সব স্বপ্নের মতো লাগছে তার। মনে হচ্ছে এটা একটা সুখের স্বপ্ন, যে কোনো সময় ভেঙে গিয়ে দুঃস্বপ্ন চলে আসবে। কিন্তু আয়েশা যদি পারতো এই সময়টাকে থামিয়ে দিতে, আরবের সাথে সে এভাবে সারা জীবন সুখে থাকতে চায়। গাড়িটা ব্রেক কষলো। আয়েশা আরবের দিকে তাকিয়ে বলে, থেমে গেলেন কেন? আরব উত্তরে আসলো, গন্তব্য চলে এসছে তাই। এরপর আরব প্রথমে গাড়ি থেকে নামলো, এরপর আয়েশাকে নামালো। তারা একটি বাসায় এসেছে। কার বাসায় এসে জানে না। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, আমরা কার বাসায় এসেছি? আরব কেবল বলল, সময় হলে বুঝতে পারবা। বাসাটা 15 তলা। তারা লিফট দিয়ে 15 তলা উঠতো। ছাদের কার্নিশে একটা ছোট্ট ফ্ল্যাট। আরব আয়েশাকে সেখানেই নিয়ে গেল। কলিং বেলটা চাপ দিল। ওপাশ থেকে কেউ দরজা খুলল। দরজা খুলতেই আয়েশার বুক ধুকধুক করতে লাগলো, কারণ ঘরের ভেতরে মহসিন বাঁধা অবস্থায় ছিল। মহসিনকে হাত মুখ পা বাঁধা। মহসিনকে দেখে আয়েশা কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে আরবকে জিজ্ঞাসা করলো, মহসিনকে এভাবে বেঁধে রেখেছেন কেন? মহসিন কী করছে? আর তাকে গ্রাম থেকে ধরে নিয়ে এসেছেন কেন? আরব শান্ত গলা বলল, একটু ভেতরের দিকে চলো, চা খেতে খেতে বলি। তারপর তীব্র দিকে তাকালো। তীব্র এ বাসা দেখাশোনা করে। সে একজন প্রাইভেট গোয়েন্দা। মাঝে মাঝে সে বডি বিল্ডিংও করে। 6 ফুট উচ্চতা, বডিও বেশ বলিষ্ঠ। সে তীব্রকে বলল, তীব্র, মহসিনকে ঘরে আটকে রাখো। দিনে একবেলা খাবার দিবে। 3টা মাস ওকে আটকে রেখে পুলিশের কাছে দিবে। আর এই 3 মাস ওকে নরকের মতো যন্ত্রণা দিবে, যাতে করে এই যন্ত্রণা সইতে না পারে নিজে নিজে মৃত্যু কামনা করে। তীব্র জোরালো কণ্ঠ উত্তর দিল, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। এ ধরনের কেস আমি হ্যান্ডেল করতে হয় আমার জানা আছে। আপনার সাথে তো আমি নতুন কাজ করছি না। তাদের কথোপকথন শুনে আয়েশা চুপসে গেল। গলা শুকিয়ে আসছে তার। আয়েশার সামনে মহসিন টানতে টানতে অন্য রুমে নিয়ে আটকে দিল তীব্র। আয়েশা আরবের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি তাকালো। আরব আয়েশাকে কিছু না বলে হাতটা ধরে ভিতরের দিকে নিয়ে গেল। টেবিলে অলরেডি চা কফি রাখা আছে। আয়েশাকে আরাব বসতে বলে চেয়ারে, তারপর নিজে বসলো। এরপর আয়েশার দিকে কোল্ড কফি এগিয়ে দিয়ে বলল, কফিটা খাও, আমি সব বলছি। আয়েশা চুপ করে বসে আছে। এই কফিতে কিছু মেশানো আছে কিনা ভাবতে লাগলো। আবার সন্দেহ তাকে জেঁকে বসছে। বারবার ভাবছে, আরবকে বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? আয়েশার দ্বিধাদ্বন্দ্বের ছাপ তার মুখে ফুটে উঠছে। আরব আয়েশার দিকে তাকিয়ে তার হাত থেকে কফির মগটা নিয়ে এক চুমুক খেয়ে নিল। নিশ্চিন্তে কফি খেতে পারো, এখানে কিছু মেশানো নেই। আমাকে বিশ্বাস আর ভালোবাসা করতে পারো না? আমার প্রতি ভরসা রাখতে পারো। এই ভালো তোমার ভালোবাসা। ভালোবাসার মানুষকে আগে বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়, তার উপর আস্থা রাখতে হয়। তাহলে সে ভালোবাসা কখনো দমে যায় না। না হয় সে কোনো সময় তা ভেঙে যায়। আরবের কথা শুনে আয়শা কিছুই বুঝতে পারল না। কফিটা হাতে নিয়ে কৌতূহল দৃষ্টিতে কেবল তাকিয়েছে। আয়শা এখন কফিতে চুমুক দেয়নি। যদিও তার গলা শুকিয়ে গেছে, তবুও তার বিস্ময় কাটছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মনে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশে গুম গুম শব্দ তার বুকের ভেতর হচ্ছে। আয়শার এই অবস্থা থেকে আরাব আয়শার হাত দুটো ধরল। এরপর বলল, মহসিন তোমাকে খুন করতে এসেছিল। সে ভুল করে তোমাকে না, সোনিয়াকে খুন করে ফেলছে সে। আর তার সাথে আরও দুজন সহযোগী ছিল। দুজন সহযোগী এখনও ধরা যায়নি, তবে মহসিনকে ধরতে পেরেছি।
তীব্র আমার পুরনো একজন বিশ্বস্ত লোক, সে গোয়েন্দাগিরি করে আমার জীবনের জন্য। যারা হুমকি দেয় তাদেরকে আমি এভাবেই শাস্তি দিই। তীব্রকে কেসটা এতদিন সলভ করেছে, মহসিন খুন করেছে এটা আমি জানতে পেরেছি 1 মাস পরে। তবে তাকে হাতে নাতে ধরতে পারছিলাম না। হাতে নাতে ধরি সোনিয়ার মৃত্যুর দিন। সেদিন সে হসপিটালে পিছন দিকে দিয়ে দেওয়াল বয়ে উঠে পড়েছিল। এরপর সোনিয়ার কেবিনে জানলা দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে এবং গলা চেপে খুন করে, কারণ সে ভয়ে ছিল সোনিয়া যদি জ্ঞান ফিরে তার বর্ণনা দেয় তাহলে সে ফেঁসে যাবে। তাই সে সোনিয়াকে হাসপাতালে এসে গলা চেপে খুন করে। আমি মহসিনকে পুলিশের হাতে তুলে দিই নাই, কারণ পুলিশ তদন্ত করলে ওর শাস্তি হতে হতো অনেক দূর। আমি আবার এত অপেক্ষা সহ্য করতে পারছি না, তাই ওকে তুলে এনেছি। সোনিয়া যেভাবে 3 মাস ধুকে ধুকে মরেছে তাকে 3 মাস ওরকম শাস্তি দিয়ে পুলিশের হাতে তুলে দেব। আর আয়শা, মহসিন কেন তোমাকে মারতে চেয়েছিল এটা নিশ্চয় বুঝো। সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে সে নিজের মতো চালাতে চেয়েছিল, তবে আমার জন্য সেটা পারেনি। তোমাকে না পেয়ে সে অপমানিত হয়, গ্রামবাসীর কাছে সে ছোট হয়, আর সেজন্য তোমার উপর একটা রাগ ছিল। সোনিয়া তোমার বয়সী ছিল আর লম্বায়ও সাজতে তোমার মতো। মহসিন ভেবেছিল তুমি কাজ করতেছো, তাই সে তার সহযোগীকে আঘাত করতে বলে। কিন্তু যখন সোনিয়া চিৎকার দিয়ে পিছন ফিরে তখন সে বুঝতে পারে তারা তোমার পরিবর্তে আরেকজনকে ছুরি মেরেছে। তাই তারা দ্রুত প্রস্থান করে নেয়। তারা বিয়ের পর পর চেষ্টা করেছিল তোমাকে খুন করার। সেদিন দরজা খোলা পেয়ে চেষ্টা সফল করে ব্যর্থ হয়ে যায়। এরপর নিশ্চয় তোমার এই দুশ্চিন্তা কেটেছে। এতক্ষণ নিশ্চয় আমাকে মাফিয়া ভাবতে শুরু করেছিল। আরবের কথা শুনে আয়েশা লজ্জা পাচ্ছিল। এবার সত্যি সে আরবকে ভালোবাসলো। আরবকে সহজে বিশ্বাস করতে পারে না। এক এক রকম সময় আরব এক এক রকম মনে হয়। আরবকে তার রহস্যময় কিছু মনে হয়। আয়েশা এবার একটু শান্তি লাগলো। সোনিয়ার অপরাধী শাস্তি পাচ্ছে দেখে তার ভিতরটা প্রশান্তি, কারণ আয়েশার ভাগ্যে সোনিয়াকে বহন করতে হবে। সোনিয়াকে হারানোর ব্যথা তাকে ভীষণ করে পীড়া দিয়ে তাকে অপরাধীর কাঠগড়ে দাঁড়িয়েছে। আজকের পর সেটা আর হবে না। অন্তত পরকালে সোনিয়ার সাথে দেখা হলে সে বলতে পারবে তার খুনিকে সে শাস্তি দিতে পেরেছে। আয়েশা আরবের দিকে তাকালো, তারপর হালকা গলায় বলল, আমি কথা দিচ্ছি আপনাকে আর অবিশ্বাস করব না। সব সময় আপনার উপর আস্থা রাখবো। আপনার প্রতি সম্মান আমি বজায় রাখবো। আপনাকে কখনো ঠকাবো না। আপনাকে কখনো জেনে বুঝে কষ্ট দেব না। সব সময় ভালো রাখার চেষ্টা করব। এই মহসিন শুধু সোনিয়ার খুনি নয়, পরোক্ষভাবে আমার বাবারও খুনি। আজকে আমার খুশি আপনাকে বোঝাতে পারবো না। বাবাকে হারিয়ে আমার অবস্থা আজকে কী হতো ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে নিরাশ করেননি। তিনি ঠিকই ফেরেশতা করে একজনকে আমার কাছে পাঠিয়েছেন, যার ছোঁয়ায় আমার সকল কষ্ট ধীরে ধীরে স্নান হয়ে যাচ্ছে। আরাব আয়েশার দিকে কেবল চোখ দিয়ে আশ্বাসের একটা ইশারা করলো। আয়েশা আরাবকে আবারও প্রশ্ন করলো, 3 মাস পর যখন মহসিনকে ধরিয়ে দিবেন তখন যদি পুলিশকে এসব বলে দেয় তাহলে তো আপনার নামে মামলা হয়ে যাবে। আয়েশার কথা শুনে আরাব হেসে বলল, মাঝে মাঝে টাকার খেলায় অনেক কিছুই করা যায় আয়েশা। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, চলো এবার। সেখান থেকে আয়েশা আর আরাব সেখান থেকে বের হয়ে পুনরায় গাড়িতে উঠল। আয়েশার বেশ স্বস্তি লাগছে, শরীরটা বেশ হালকা লাগছে। সে আর চোখে আরাবকে দেখছে। আরাব বেশ মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর গাড়িটা একটা শপিং মলে থামলো। আরাব সেখানে আয়- আয়েশাকে নিয়ে নামলো। আয়েশাকে একটা শোরুমে নিয়ে গিয়ে বললো, তোমার পছন্দ মতো জামা চুজ করো। আয়েশা জামা দেখছিল, কিন্তু যে কয়টা জামা দেখেছে সেগুলোর দাম দেখে তার চোখ কপালে উঠলো। প্রতিটি জামার দাম 10,000-এর উপরে। অনেক খুঁজে সে কম দামে জামা পাচ্ছিল না। এত দাম নিয়ে জামা কেনার সাহস তার হচ্ছে না। বেশ কিছুক্ষণ সে জামা দেখলো, কিন্তু কম দামে জামা পাচ্ছিল না। আরাব আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি এখানে জামা পছন্দ হচ্ছে না? অন্য শোরুমে যাব? আয়েশার মাথা নুইয়ে উত্তর দিল, জামা পছন্দ হয়েছে ঠিকই, তবে জামার দাম অত্যাধিক। 10,000-এর উপরে এক একটা জামার দাম। আরাব আয়েশার হাত ধরে হালকা চাপ দিয়ে আস্তে করে বলল, এখানে জামার দাম এমনই, যে কয়টা পছন্দ হয় নাও, আমি বিল করে দিব। আয়েশা মাথা নিয়ে সম্মতি দিয়ে একটা লাল জামা কেবল পছন্দ করলো, যার দাম 14,000 টাকা। সে জামাটা হাতে নিয়ে আরাবকে দিয়ে বলল, আমি এটা কিনবো। আরাব বুঝতে পারলো আয়েশা দামের জন্য আর নিচ্ছে না, তাই আবার নিচ থেকে 7-8টা জামা নিল। এরপর ক্যাশ কাউন্টারে গিয়ে বিল করলো। টোটাল 9,000 9টা জামা নেওয়া হয়েছে। বিল এসেছে
1,17,000। আয়েশা বিল দেখে হা হয়ে গেল। আরাব আয়েশাকে নিয়ে বের হয়ে আবারও গাড়িতে উঠলো। গাড়িটা চলতে লাগলো। আয়েশা আরাবকে বলল, আপনি যে টাকাটা দিয়ে একটা জামা কিনছেন সে টাকা দিয়ে আমাদের 2 মাস সংসার চলতো। আর যে টাকা দিয়ে এক মুঠে আমাকে এতগুলো জামা কিনে দিলেন সে টাকা অর্ধেক ঋণের জন্য আমার বাবাকে মহসিনের কাছে অনেক অপমান সহ্য করতে হয়েছে। অথচ দেখুন আপনার কাছে এ টাকা কিছুই না। কত অদ্ভুত না এই দুনিয়া, তাই না? আরাব আয়েশাকে বলল, এটা নির্ভর করে আয়ের উপর। যার যত আয় তার খরচও তেমন। এখন আমার আয় যদি কম থাকতো তাহলে আমি নিশ্চয়ই আরও কম খরচ করতাম। আয় আছে বলেই আমরা খরচা করি, আর সামর্থ্য অনুযায়ী খরচ করাও বড় মনে পড়েছে। এখন ধরো, আমরা আমার বাসায় যারা কাজ করে তাদেরকে আমি যে কাপড়গুলো দেই সেগুলো ভীষণ দামি। সেগুলো কিনে দিয়ে তারা 4-5টা কাপড় কিনতে পারে। আমি যদি তাদের 1,500 টাকা দিয়ে কিছু কিনে দিতাম তাতে তারা খুশি হতো। কিন্তু আমি তাদের দেই আমার আয় বুঝে। আমার একটা অংশ আমার সামর্থ্য অনুযায়ী খরচা করি। আমি আয় বুঝে ব্যয় করি। আর আমি কাউকে সাহায্য করতে কার্পণ্য করি না। আর আয়শা, এগুলো কেবল তোমার বাসায় পরা জামা কাপড়। তাই সুতি জামা সেখান থেকে বেস্ট পাওয়া যায় সেখানে গিয়েছিলাম। তোমার পার্টির জামাগুলো আরও গর্জিয়াস, আরও দামি হবে। আস্তে আস্তে তোমার অভ্যস্ত এগুলো আনতে হবে, কারণ এখন তুমি গ্রামের সাধারণ মেয়ে না, আমার স্ত্রী। আর আমার স্ত্রীকে আমার সামর্থ্য অনুযায়ী বেশটা দিয়ে সাজিয়ে রাখবো। বলতে বলতে গাড়ি ব্রেক কষলো। কথা পড়তে পড়তে আয়েশা এতক্ষণ বুঝতেই পারেনি কোথায় যাচ্ছে তারা। হঠাৎ করে একটা ফাঁকা জায়গায় গাড়িটাকে থামতে দেখে আয়েশা জিজ্ঞেস করলো, কোথায় আসলাম মারা? আমরা? আয়েশা উত্তরে আরাব যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এক ঝাঁক বাচ্চা পাখির মতো উড়ে এসে আয়েশাকে ধরল। আয়েশা চমকে উঠল। কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না। পাশ থেকে একজন বুড়ো মহিলা আরাবকে বলতে লাগলো, বাচ্চা বউ লইয়া আছে, বউ তো অনেক সুন্দরী, তোমার লাগে মানাইছে বাচ্চা। আয়েশা কিছুটা বিস্মিত। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে কি করবে সেটাও বুঝে উঠতে পারছে না। বৃদ্ধ মহিলার কথা উত্তরে আরাব বলল, তোমরা বউ দেখবা? তোমাকেও শখ পূরণ করলাম। সবাই খুশি তো? দোয়া কইরো। আরবের ভাষার টোন শুনে আয়েশা আরও বিস্মিত হয়ে গেল। আরবের দিকে বিস্ময় নিয়ে তাকালো। আয়েশার বিভ্রান্তি বুঝতে পেরে সে বাচ্চাদের ইশারা করলো আয়েশাকে ছাড়তে। বাচ্চারা তাকে ছেড়ে দেয়। আরব আয়েশাকে নিয়ে একপাশের একটা ছাউনিতে বসলো। সামনে অনেক বাচ্চা খেলছে, বৃদ্ধ আড্ডা দিচ্ছে। আয়েশা কৌতূহল গেলে জিজ্ঞাসা করলো, এনারা কারা? আমরা কোথায় এসেছি? আরব উত্তর দিল, এটা একটা এতিমখানা ও বৃদ্ধাশ্রম, যেখানে একপাশে এতিম বাচ্চারা সকল ধরনের ভরণ পোষণ আর পড়াশোনার ব্যবস্থা আছে, অন্য পাশে অসহায় বৃদ্ধদের। আর এই মাঠটায় রাতের বেলাতে বেশ আলোকিত, এজন্য রাখা হয় যাতে করে বাচ্চারা আর বৃদ্ধরা একসাথে সময় কাটাতে পারে। বাচ্চাদের যেন এটা মনে হয় তাদের গার্ডিয়ান নেই, আর বৃদ্ধদের যেন এটা মনে হয় তারা একা না। বাচ্চাদের বৃদ্ধদের নিজের নাতি নাতনির মতো আদর করবে। এটা আমরা করা একটা ভালো উদ্যোগ বলতে পারো। আমি তো একটা সময় চিন্তা করে নিয়েছিলাম জীবনে বিয়ে করব না, কাউকে এই জীবনে জায়গা দেবো না। সন্তানের অভাব আমি এই বাচ্চাদের দিয়ে পূরণ করছি বলতে পারো। যতদিন আল্লাহ সামর্থ্য দিবে এদের জন্য করে যাব। আমি মনে করি ওদের দোয়া বরকতে আমার বিজনেস এত সাকসেস। 10 জন বিজনেসম্যানের মধ্যে আমার নাম আছে। আল্লাহ এত রিজিক কি এমনি এমনি দিয়েছে? না, এমনি এমনি দেয়নি। এদের এই রিজিকের হক আছে বলে আমার রিজিক বৃদ্ধি করে দিয়েছেন। এই যে বললাম না, আমি আমার সামর্থ্য অনুযায়ী সবার জন্য করে যাব। আমার কাছে জীবন মানে কাহাত গড়া, বরং জীবনে উপভোগে অনেকগুলো উপায় আছে, সেগুলো বেছে জীবন উপভোগ করা। আমার ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। আমি ভীষণ রাগী, কখনো রেগে গেলে আমি হিংস্র হয়ে যাই। এই রাগটা বর্জনে অনেক চেষ্টা করে আমি ব্যর্থ। আমার রাগ সহজে ওঠে না, অনেকটা সীমা অতিক্রম করলে রাগ উঠে যায়, অন্যথা রাগ সবসময় নিবারণ থাকে। আমার জীবনে আরও কিছু অধ্যায় আছে, সব কিছুর সাথে তোমাকে আমি পরিচয় করে দেব। ধীরে ধীরে আমাকে চেনার ব্যবস্থা আমি করে দেব তোমাকে। আয়েশা আরবের দিকে তাকালো, সমস্ত নেতিবাচক চিন্তা তার চলে গেল। আরবকে সে নতুন করে আবিষ্কার করলো আজকে।
তার কাছে আরাব আজকে হিরো নয়, বরং সুপার হিরো লাগছে। সে কোনো কথা বলতে পারছে না, কেবল আরাবের দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছে। আরাব আয়েশাকে ডাকলেও সে কথা বলতে পারছে না। সে এক ধ্যানে তাকিয়েছে, তার চোখ সচ্ছে না। হঠাৎ হাতে আরাবের চিমটিতে আয়েশা চেঁচিয়ে উঠল, আহ! ব্যথা পাচ্ছি তো, কী করছেন? আরাব হেসে জবাব দিল, ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি। যেভাবে তাকিয়েছ মনে হচ্ছে আমার নাককে হিমালয় ভেবে নাকের কল্পনার জায়গায় ডগায় তুলছ। আরাবের কথা শুনে আয়েশা জোরে হেসে দিল। আয়েশার হাসি ভীষণ সুন্দর। আয়েশার হাসিতে আরাবের চোখ আটকে গেল। আয়েশা বেশ কিছুক্ষণ এসে লক্ষ্য করলো আরাব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। তাই সেও আরাবকে বলল, এখন কি আপনি আমার নাকের ডগার উঠে যাচ্ছেন? আরাব উত্তর দিল, হাসির উচ্ছ্বাসে তলিয়ে যাচ্ছি। আশা, তোমার হাসি ভীষণ সুন্দর। আমার তোমার প্রতি দুর্বল হতে ভয় লাগে। এ অসম সম্পর্ক টিকবে তো? বদলে যাবে কি না বেশ দ্বিধায় আছি আমি। আয়শা আরাবের হাত ধরে বলল, আমার কাছে সবটা স্বপ্ন লাগছে। আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি, আর হঠাৎ সে স্বপ্ন ভেঙে যাবে। শুনবো আমি আপনি আমাকে হিপনোটাইজ করছেন, না হয় আরজুমান ফিরে এসেছে। ওনাকে কখনো দেখিনি, তবে ওনার প্রতি তীব্র হিংসা আমার কাজ করে। কবে আপনার সমস্ত মন জুড়ে নিজেকে বিস্তার করে আরজুমানের নাম মুছে দিতে পারবো জানি না। আমার ভয় লাগে আমাদের এ ভালো মুহূর্ত আরজুমান ফিরে আসলে কি করবেন? আরজুমানের কথা শুনে আরাবের মুখটা শুকিয়ে গেল। সে উত্তরে বলল, আরজুমান ফিরে আসতে চাইলে এতদিন চলে আসতো। আর আরজুমানের প্রতি আমার ভালোবাসা আছে। সে ফিরে আসলে কি করব সেটা ভাবা যাবে। আর এটা এখন ভেবে ভালো মুহূর্তটাকে বিষাদে পরিণত করতে চাই না। আমি মুভ অন করতে চাই আয়েশা, আমাকে মুভ অন করতে দাও। আরজুমানের কথা বলে আমার কালো অতীতটাকে মনে করে দিও না। যাই হোক, বাসায় যেতে হবে, রাত হয়েছে। আয়েশা মাথা নাড়ল। এরপর আরাব আর আয়েশা সবার কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় গাড়িতে উঠল। রাতের শহর অনেক চাকচিক্য। আয়েশা এই শহরে নতুন, এর আগে কখনো ঢাকায় আসেনি সে। আয়েশা চারপাশ কেবল দেখছে। রিজিক কত বড় জিনিস ভাবছে সে। আল্লাহ কার রিজিক কীভাবে লিখে রেখেছে বলা যায় না। আয়েশা রিজিক এ শহরে ছিল সে কখনো ভাবতে পারেনি। কোথায় ছিল সে, কোথায় এসে দাঁড়িয়েছে। একটা সময় টাকার জন্য কত না কষ্ট করতো, আজ সে টাকা তার পিছু পিছু ছুটছে। এই জন্য কল্পনাকেও হার মানে। গাড়িটা আবার বাসায় এসে পৌঁছালো। আরাব গাড়ি থেকে নামলো, তারপর আয়েশাকে নামতে বলল। দুজনে বাসায় প্রবেশ করলো। আরাব চলে গেল আরাবের রুমে, আর আয়েশা চলে গেল আয়েশার রুমে। আয়েশার মনটা আজকে ভীষণ ফুরফুরে। তার খুশি তার চোখে মুখে ফুটে উঠছে। আয়েশা ঘরে ঢুকতে লতা পিছন থেকে বলে উঠল, আপু ভেতরে আসবো? আয়েশা উত্তরে বলল, হ্যাঁ আসবে তো। লতা ভেতরে প্রবেশ করলো। আয়েশা ব্যাগ থেকে লতাকে একজোড়া কানের দুল দিয়ে বলল, এটা তোমার জন্য। আয়েশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা তো অনেক দামি আপু। আয়েশা হেসে উত্তর দিল, এটা তোমার জন্য কিনেছি আমি। 1700 টাকা নিয়েছে। আমার জন্য শোরুমে জামা কিনতে গিয়েছিলাম, সেখানে ছোট কানের দুলজোড়া চোখে পড়লো। এরপর দামটা দেখে মনে হলো মোটামুটি সস্তা, তাই নিয়ে আসলাম। আমি যখন অনেক ইনকাম করব তখন তোমায় আরও দামি গিফট দেবো লতা। আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াই। লতা বিস্ময়ের সুরে বলল, 1700 টাকা অনেক টাকা আপু। এত টাকা দিয়ে এনেও বলতেছেন সস্তা? এত দামি জিনিস আমার হজম হবে না কেন বুঝতেছি। 1700 টাকা দিয়ে একজোড়া কানের দুল পরবো আমি? ভাবতেই পারছি না। আয়শা লতার কাছে গিয়ে বলল, লতা, আমার পরিবারও নিম্নবিত্ত, দিনে এনে দিনে খেত। 1700 টাকা আমার কাছে অনেক বেশি। তবে আমাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে এর থেকে সস্তা আর কিছু নেই। যা আছে সব দামি। আমার কাছে তো এগুলো স্বপ্ন লাগতো যে আমি কখনো 1700 টাকায় জামা পরিনি, সেই কিনা 1700 টাকা দিয়ে ছোট্ট একটা জোড়া কানের দুল গিফট করছি। এটা সত্যি আমার কাছে বিস্ময়ের থেকেও বেশি কিছু। আচ্ছা লতা, আমার হাতে একটা চিমটি কাটো তো, দেখি তো আমি স্বপ্ন দেখছি কিনা। লতা আয়েশার কথা শুনে আয়েশার হাতে চিমটি কাটলো। আয়েশা ও করে শব্দ করে উঠল। আয়েশার শব্দ শুনে লতা বলে উঠল, আপু আপনি স্বপ্ন দেখছেন না, দেখলেন না ব্যথা পাচ্ছেন। আপনার মন ভালো, আপনার জীবনে আরও সাফল্য আসবে। আপনি তো ছাত্রী ভালো, আমি তো পড়ালেখায় একদম ভালো না, পড়তে ভালো লাগে না। ক্লাস 7-এ যখন উঠলাম
তখন একটা প্রেম করে বাবার কাছে ধরা খেলাম। এরপর বাবা পড়ালেখা বন্ধ করে দিয়ে বিয়ে দিল। 14 বছর বয়সে বিয়ে হয়েছে, 3 বছর সংসার করলাম, একটা বাচ্চা হয়ে মারাও গেলো। স্বামীর অত্যাচার, শ্বশুর শ্বশুর অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিলাম। কথায় বলে না, লতা তার হাত দেখিয়ে বলল, এই যে দেখুন কাটা দাগ, হাতে কেটে আত্মহত্যা করতে গেছিলাম, কিন্তু আল্লাহ ঠিকই বাঁচিয়ে রাখলেন। এরপর বাবার বাড়িতে আসি। একটা বাসায় প্রথমে কাজ নেই, সে বাসাতে কারণে অকারণে ভুল হলেই মারত। টানা 1 বছর অত্যাচার সহ্য করে একদিন সেখান থেকে পালিয়ে আসলাম। এরপর সুজনের সাথে পরিচয় নেই। সুজন আমাকে ভীষণ পছন্দ করে, তবে এত সব যন্ত্রণার মাঝে তাকে পাত্তা দেওয়া হয়ে ওঠেনি। বস্তিতে একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম 1600 টাকায়। সেই 1600 টাকা জোগাড় করতে পারছিলাম না বলে আমাকে ঘর থেকে রাস্তায় বের করে দেয়। রাস্তায় বসে কাঁদছিলাম। সুমন জিজ্ঞাসা করলে কি হয়েছে, তাকে সব খুলে জানালাম। সে তখন জানালো এ বাসায় কাজের লোকের দরকার। আমি রাজি হয়ে গেলাম। মনের সংশয় ছিল আমাকে এবারও না যন্ত্রণায় ভুগতে হয়। সোনিয়া হাসপাতালে ভর্তি শুনে আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আপনারা তাকে মেরে এ হাল করেছেন। তবে একটা সময় বুঝতে পারলাম আপনাদের মতো ভালো মানুষ না। যেই আমি 1600 টাকার জন্য ঘর ছাড়া হলাম, সে আজকে আমি 1700 টাকার কানের দুল পরব। সত্যি জীবন অনেক অদ্ভুত। আল্লাহ আমাকে কষ্টের পর এক চিলতে সুখ দেখিয়েছেন। আয়শা লতার দিকে তাকালো। লতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। লতার মতো একটা বাচ্চা মেয়ে এত কষ্ট সহ্য করছে ভেবে তার বুকটা খাঁকা করছে। আয়শা লতাকে ধরে বলল, মন খারাপ করো না। এত কষ্ট পেয়েছো বলে আল্লাহ তোমাকে সুখের মুখ দেখেছেন। কষ্টগুলো কেবল পরীক্ষা ছিল, আর কিছু না। লতা চোখের জল মুছে বলল, খাবেন না? রাতে কি খাবেন? খাবো, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে রান্না করে ঘরে আসছি। লতা চলে গেল। আয়েশা নিজে ফ্রেশ করে নিল। বেশ রাত হয়েছে। এত রাতে আরাপ কী খাবে আয়েশা জানে না। সে ভারী খাবার খাবে না, তাই সে সেটা বুঝতে পারছে। তাই হালকা খাবার কি দেওয়া যায় সেটাই ভাবছে। ভাবতে ভাবতে সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হঠাৎ তার চোখে কিছু একটা অবকলন হলো। সে চোখ বড় বড় করে তাকালো। আরাব আয়েশার আগে কিচেনে গিয়ে কি যেন বানাচ্ছে। আয়েশার চোখ কপালে উঠে গেল। সে দ্রুত সেখানে গেল। আরাবের দিকে তাকে বলে, কি করছেন? আরাব স্লাইস করা চিকেন আর তার সাথে সবজিগুলো হালকা তেলে ছাড়তে ভাজতে ভাজতে বলল, একটা মজার রান্না করছি। চিকেনের সাথে হালকা সবজি, ক্যাপসিকাম, এরপর পরিমাণ মতো মশলা, হালকা তেলে ভেজে রুটি দিয়ে খেলে ভীষণ টেস্টি হয়। এত রাতে এটা খাওয়ার জন্য বেশ। অতিরিক্ত তেল মশলা দিয়ে খাবার রাতে হজম হয় না। বয়স হয়েছে তো বুড়ো, বুঝতে হবে। আয়শা আরবের কথা শুনে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি রান্না করতে পারেন? আরব হেসে বলল, আমি বিদেশি মানুষ, বিদেশে এত কাজের লোক থাকে না। সেখানে নিজের কাজ নিজেই করতে হয়। নিজের রান্না নিজেই করে খেয়েছি, সব রান্নাই পারি। সময়ের অভাবে করা হয়ে ওঠে না। তুমি বসো, আমি চিকেনটা ভেজে রুটিগুলো ভেজে নিয়ে আসতেছি। আয়শা বড় বড় চোখ করে তাকে বলল, আপনি রুটিও বানাতে পারেন? আরব বড্ড হেসে বলল, না, আমি এই কঠিন কাজটা করতে পারি না। রুটি বানাতে গিয়ে আমার বাংলাদেশের মানচিত্র হয়ে যায়। ফ্রোজেনের রুটি কিনতে পাওয়া যায়, এটাই জাস্ট প্যাকেট খুলে ভেজে নেব। আয়েশা আরবের হাতে থাকা খুন্তিটা ধরে বলে, আমাকে দিন, আমি করে দিচ্ছি। আপনার এত কষ্ট করতে হবে না, আমি রুটি ভেজে নিয়ে আসছি। আরব আয়েশাকে হাত থেকে খুন্তিটা ছাড়িয়ে নিয়ে বলল, ভালো মেয়ের মতো যা বলছি করো। বলছি তোমাকে গিয়ে বসতে বসো, আমি রান্না করে নিয়ে আসতে। আজকে আমার রান্নায় তুমি খাবে, কাল তো আছেই রান্না করে তখন। আয়েশা ডাইনিং টেবিলে এসে বসলো। কিচেনটা ওপেন করলো। তাই সে ডাইনিং টেবিলে বসে আরবকে দেখছে। সে খুব মনোযোগ সহকারে রান্না করছে। আরবের প্রতিটা অঙ্গভঙ্গি আয়েশা লক্ষ্য করছে। আরব রান্না প্রায় শেষ। চিকেনটা তুলে রুটিগুলোকে হালকা ঘিতে ভেজে নিচ্ছে সে। এরপর প্লেটে সুন্দর করে সব পরিবেশন করে নিল। দু হাতে দুটো প্লেট নিয়ে সে আয়েশার কাছে আসলো। আয়েশার দিকে একটা প্লেট বাড়ি দিয়ে বললো, খেয়ে বলো কেমন হয়েছে। আয়েশা আরবের হাত থেকে প্লেটটা নিয়ে রুটি দিয়ে চিকেনটা খেলো। আরবের রান্না সত্যি অনেক মজার। সে খেয়ে ভাবতে লাগলো, ছেলে মানুষ এত ভালো রান্না করে তা জানা ছিল না তার। গ্রামে মেয়েরা এসব কাজ করে, আর বউকে রান্না করে খাওয়ানো তো দূরে থাক। একদিন বউ যদি রান্না না করে তাহলে অত্যাচার শেষ নেই। আরব খেতে খেতে বলল, আপনি অনেক ভালো রান্না করেন, সত্যি অনেক মজা হয়েছে। ছেলে মানুষে এত ভালো রান্না জানে, আমার জানা ছিল না। আরব এসে উত্তর দিল, শহরের সব নামি দামি রেস্টুরেন্টগুলোতে সেফ ছেলেরাই হয়, আর আমরা হোটেল ম্যানেজমেন্টের কোর্স করা আছে, সব ধরনের রান্না পারি। তোমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াবো। আয়শা মাথা নাড়ল শুধু। তাদের মাঝে আর কোনো কথা হলো না। আরব শুধু খাওয়া শেষ করে বলল, আয়শা সকালে তৈরি থেকো,
কালকে তোমাকে নিয়ে কলেজে যাব, তোমাকে অ্যাডমিট করবো, কাগজপত্র সব রেডি করা আছে। আয়শা কেবল মাথা নাড়ল। আরাপ তার রুমে চলে গেলেন। আয়শা খাবার শেষ করে লতাকে খেতে বলল। এরপর সে তার রুমে চলে আসলো। বিছানায় গা এলিয়ে সে কেবল সারাদিনের কথা ভাবছে। সব কিছু এত দ্রুত হচ্ছে যে তার ভীষণ ভয় লাগছে। তাতে বারবার মনে হচ্ছে সবটাই স্বপ্ন। এভাবে তার জীবনের এত সুন্দর একটা মন নিবে সে বুঝতেই পারেনি। সে কেবল আরবকে নিয়ে চিন্তা করছে। চোখ বন্ধ করলে আরবের মুখটা চোখে চোখে ভেসে উঠছে, ছটপট করছে। সারাক্ষণ আরবের সাথে থেকে এখন একা একা বেশ বিষণ্ণ লাগছে তাকে। একাকিত্ব যেন তাকে ঘিরে ধরছে। সকালের অপেক্ষা করছে না, সময়টা যেন এখন কাটছে না। ছটপট করতে করতে সে ঘুমিয়ে গেল। বাইরে আজান হচ্ছে। আয়শা চটপট করে উঠে গেল। এরপর সরাসরি উঁচু করে নামাজ পড়ে নিল। আয়শা নামাজ পড়ে চুল গুছিয়ে নিজেকে পরিপাটি করে নিল। সকাল 7টার মধ্যে সে রেডি হয়ে বসেছে। লতা এসে আয়শাকে জিজ্ঞাসা করলো খাবে কি না, কিন্তু আয়শার গলা দিয়ে এখন কিছুই নামবে না। আয়শা কেবল আরবের অপেক্ষা করছে, কখন আরব উঠবে, তাকে দেখবে সেই চিন্তায় মাথায় ঘুরছে। ভীষণ অস্থির হয়ে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। এরপর 8টা বাজলো। আরব উঠে ড্রয়িং রুমে এসে আয়শাকে দেখে কিছুটা চমকে গেল। আয়শা এত সেজেগুজে বসে আছে দেখে সে কিছুটা অবাক হলো। সে আয়শার কাছে গিয়ে বলল, রাতে তুমি ঘুমাওনি? আমার তো বের হতে 10টা হবে, তুমি এত সকাল সকাল তৈরি হয়ে আছো কেন? আয়শা কিছুটা কাঁপা গলায় আমতা আমতা করে উত্তর দিল, আমি ভাবলাম যদি বের হয়ে যান আর আপনি রেগে যান, তাই দেরি হওয়ার আশঙ্কা থেকে আমি আগেই তৈরি হয়ে নিয়েছিলাম। আয়শার ভীষণ ভয় লাগলো। এতদিন পড়ালেখার বাইরে ছিলাম, আবার পড়ালেখা শুরু হবে আজকে থেকে। এখন শহরে সবার সাথে তাল মেলাতে পারবো কি না এসব ভেবে নার্ভাস ফিল হচ্ছে। আরব আয়শার পাশে বসলো। আয়শার হাত ধরে বলল, আমার বিশ্বাস তুমি সবটা সামলে নিতে পারবে। এখানে চলাফেরা আর হাবভাব আমি শিখিয়ে দেবো তোমাকে। সময় লাগবে রপ্ত করতে, তবে আমার বিশ্বাস তুমি পারবে। তোমার মধ্যে যে গুণ আমি লক্ষ্য করছি, আয়শা অনেক পড়াশোনা করে অনেক বড় হও। তুমি চাও এই তোমার বাবার স্বপ্ন পূরণ তুমি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তোমাকে কেন সবাই তোমার পরিচয়ে চেনে সে বিষয়টা মাথায় রাখবে। নিজের পরিচয় তৈরি করো, অনেক বড় বিষয় আয়শা। নিজেকে যোগ্য প্রমাণ করার সুযোগ এটাই, এই সুযোগ হেলাফেলা করবেন না। বয়সটা আবেগের, আর আবেগ কন্ট্রোল করতে পারলেই তুমি সাকসেস। আয়শা মনোবল ফিরে আসতে লাগলো আরবের কথায়। তার বাবার স্বপ্ন ছিল সে বড় ডাক্তার হবে। আয়শা মনে মনে প্রতিজ্ঞা করলো যতই কষ্ট হোক সে নিজেকে প্রতিষ্ঠিত করে বড় ডাক্তার হবে একদিন। আয়শা সবার সামনে বুক ফুলিয়ে বলবো, আমি ডাক্তার আয়শা। তার মানসিক শক্তি বৃদ্ধি পেতে লাগলো। সে আরবকে ধরে বলল, আপনি পাশে থাকলে আমি সব পারবো। আমি আপনার কথার মাঝে শান্তি খুঁজে পাই। আমি আপনার চাওয়াকে কখনো অসম্মানিত হতে দেব না। ইনশাআল্লাহ আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব। আপনার চাওয়া অপূর্ণ করব, নিজের একটা পরিচয় তৈরি করব। আয়শার কথা শুনে আরাব বেশ সাহস পেল। আয়শাকে নিয়ে নামাযুদ্ধে জয়ী হবে এটাই তার ইচ্ছে। আরাব আয়শাকে বসতে বলে নিজেই পরিপাটি হয়ে বসলো। ঘড়ির কাঁটা 9টা বাজে। আরাব ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে আয়শাকে বলল, আয়শা। আরাবের ডাকে সাড়া দিয়ে ডাইনিং টেবিলে বসলো। এরপর দুজনে মিলে নাস্তা করলো। নাস্তা করতে করতে 30 মিনিট পার হয়ে গেল। নাস্তা শেষ করে নিজেদের গুটিয়ে নিয়ে গন্তব্যের দিকে রওনা দিল তারা। তারা ঠিক 11টার কলেজে পৌঁছালো আর আয়শাকে নিয়ে কলেজের অফিসের প্রবেশ করলো। এরপর আয়শাকে ভর্তি করিয়ে দিল। ভর্তির আগে অবশ্য আয়শার ছোটোখাটো ইন্টারভিউ তারা নিয়েছে। আয়শা বিচক্ষণ দেখে তারা বেশ মুগ্ধ। কলেজের শিক্ষিতা তানিয়া আরবকে ডেকে বলল, আয়শাকে বাড়ি ভর্তি করানোর জন্য আপনার একটা এক্সট্রা চার্জ লাগবে না। আয়েশার মতো একজন স্টুডেন্ট পেয়ে আমরা খুশি। বেশ বিচক্ষণ পটু মেয়ে, এই মেয়েকে দিয়ে কিছু একটা হবে। আমরা বেশ আশাবাদী আয়েশাকে নিয়ে। আমরা আয়েশাকে ভর্তি করে নিয়েছি। আয়েশা মন কাল থেকে ক্লাস শুরু করবে। সকাল টাইম হচ্ছে 9টা থেকে 12টা। আর আমাদের কলেজে একটা ড্রেস কোড আছে, সেটা কলেজের সাইনে টেইলার্সকে বললেই বানিয়ে দিবে। আরব শিক্ষিকা তানিয়ার কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কলেজে বিদায় নিয়ে তারা বের হলো। এরপর আয়েশাকে নিয়ে টেইলার্সের কাছেই ড্রেস অর্ডার দিল। তারা আবার গাড়িতে উঠলো, আবার আয়েশাকে গাড়ি চালাতে লাগলো। কলেজের শিক্ষক শিক্ষিকা আজকে যেভাবে প্রশংসার খেতাব করছে, আমি প্রশংসাটা সবসময় শুনতে চাই। নিজের মান ধরে রাখলো। আয়েশা নম্র করে উত্তর দিল, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়েশা আরও কিছু বলতে পারল না। এমন সময় লক্ষ্য করলো একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে।
আরাব দ্রুত তাদের গাড়িটা সাইড করে নিল, শেষ রক্ষা হলো না। সাথে সাথে ট্রাকের ধাক্কা খেলো গাড়িটা। আরাব আর আয়শা। বেহালার সুর, তৃতীয় পর্ব। আর দুটো পর্ব আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।